বাংলাদেশ থেকে স্টুডেন্টরা পৃথিবীর যত দেশে পড়তে যায় তাদের মধ্যে অস্ট্রেলিয়া অন্যতম এবং নিঃসন্দেহে টপ ডেস্টিনেশন। রিসেন্টলি বাংলাদেশকে অ্যাসেসমেন্ট লেভেল 3-তে নিয়ে আসার পর অনেক স্টুডেন্টস যাদের একাডেমিক প্রোফাইল খুবই ভালো, আইএলটিএস স্কোর ভালো, ফাইন্যান্সিয়ালি ক্যাপেবল, সকল রিকোয়ারমেন্টস হয়তো খুবই ভালো, বাট তারপরেও স্টুডেন্ট এবং গার্ডিয়ানরা কিন্তু খুব ওয়ারিড যে আমি কি ঠিকমতো টাইমলি অফার লেটার পাবো কিনা, আমার জিএসটা ক্লিয়ার হবে কিনা, ভিসা অন টাইম পাবো কিনা। তো এই জিনিসগুলো নিয়ে খুবই টেনশনে থাকে যাদের প্রোফাইল খুবই ভালো হওয়ার পরেও। তো এইটার আসলে সমাধানটা কি হতে পারে? আমি বলবো যাদের এসএসসি, এইচএসসি, ও&এ লেভেলস বা ব্যাচেলর, আইএলটিএস স্কোর ভালো, ফাইন্যান্সিয়ালি সলভেন্ট এবং অথেন্টিক ডকুমেন্টস আছে, বাট খুব বেশি চিন্তিত, তাদের জন্য বেস্ট একটা সলিউশন হতে পারে গ্রুপ 8 ইউনিভার্সিটি। গ্রুপ 8 ইউনিভার্সিটিগুলোতে যদি আপনারা অ্যাপ্লাই করেন তাহলে কিন্তু আপনার জার্নিটা অনেক বেশি সহজ হয়ে যাবে। ঠিক তেমনি আমরা রিসেন্টলি বেশ কিছু ভিসা সিকিউর করেছি গ্রুপ 8 ইউনিভার্সিটি থেকে, বিভিন্ন ইউনিভার্সিটি থেকে। এর মধ্যে অন্যতম গ্রুপ 8 একটা ইউনিভার্সিটি হলো ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া। ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে আমাদের একজন স্টুডেন্ট রিসেন্টলি ভিসা পেয়েছে। আমরা আসলে ওভারঅল জার্নিটা ওনার মুখ থেকে শুনবো যে ওনার এক্সপিরিয়েন্সটা আসলে কেমন ছিল। শুধু A to Z এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করলে হয়তো আপনারা উপকৃত হবেন। Hello, how are you? I'm fine. Thank you. How are you? Yeah, I'm fine. Could you please introduce yourself? Well, my name is Faiza Juhin. I have completed my bachelor from Daffodil International University in the Department of Computer Science and Engineering. Okay. তো রিসেন্টলি আপনি তো অস্ট্রেলিয়ার ভিসা পেয়েছেন। জি। কোন ইউনিভার্সিটি এবং কোথায় কোন সাবজেক্টে যাচ্ছেন? ওকে, আমার গ্রুপ 8 ইউনিভার্সিটি, দ্য ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, আর সাবজেক্ট হলো মাস্টার্স অফ ইনফরমেশন টেকনোলজি। ওকে, গ্রেট। তো আপনার আসলে এখন তো দেখা গেছে যে অস্ট্রেলিয়ার ভিসা পাওয়াটাই অনেক বেশি টাফ হয়ে গিয়েছে, যেহেতু বাংলাদেশ এখন লেভেল 1 থেকে লেভেল 3-তে চলে এসেছে। অনেক প্রোফাইল যারা আছে আপনার মতো, আমি বলবো যে এখানে একটা জিনিস মেনশন করি, ওনার প্রোফাইলটা কিন্তু খুবই ভালো ছিল। লেটস সে আপনার এসএসসি, এইচএসসি তে রেজাল্ট কি রকম ছিল, তাহলে একটু যারা দেখছে তারা নিজের প্রোফাইলটাও কিন্তু অ্যাসেস করতে পারবে। একটু যদি একাডেমিক রেজাল্টগুলো আপনি একটু বলেন। আমার এসএসসি, এইচএসসি দুইটাই জিপিএ 5 ছিল। জিপিএ 5 ছিল, ওকে। আমার ব্যাচেলরে সিজিপিএ ছিল 3.64. Okay. And আমার IELTS score 7. Okay. And I have 2 publications. 2 publications. জি, একটা IEEE এর এবং আরেকটা স্প্রিঞ্জার এর। ওকে, গ্রেট। আপনার এমনিতে ব্যাচেলর শেষ করেছিলেন কবে? আমি 2018-তে। এরপরে তো জব দেখিয়েছেন আপনি? আমি জব করেছি, তার মাঝখানে আমার গ্যাপ ছিল, সেই গ্যাপে আমি পেপার পাবলিকেশন করেছি, থিসিসের সাথে রিলেটেড ছিলাম। এন্ড ওই সময় আমার 2টা পেপার পাবলিশ হয়, এন্ড তারপরে আমি জব করেছি। ওকে, গ্রেট। এখানে একটা জিনিস আমরা আসলে নোট নেওয়ার মতো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, নর্মালি আমাদের কাছে যত স্টুডেন্টরা আসে দেখা যায় 3-4 বছর হয়ে গেছে, ব্যাচেলর শেষ করছে, বাট এরপরে আইডিয়ালি বসে আছে, মানে কিছুই করছে না। নো জব, নো পাবলিকেশন, নো মিনিংফুল থিংস, কোনো কিছু করছে না, বাট লং একটা স্টাডি গ্যাপ করে ফেলছে। অস্ট্রেলিয়াতে কিন্তু যারাই আপনারা চিন্তা করছেন যে ফিউচারে অস্ট্রেলিয়াতে স্টাডি অ্যাব্রডের ব্যাপারে যাবেন, তাদেরকে এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে যে আমার কোনো স্টাডি গ্যাপ হচ্ছে কিনা। আমি যদি 6 মাস 1 বছর বসে থাকি তাহলে এই সময়টাতে আমি কি করেছি, একটা প্রপার লজিক্যাল একটা কিছু থাকতে হবে উইথ এভিডেন্স। আমি দেখা গেছে আগে যেটা হতো যে কোথাও একটা জব বা কোথাও থেকে কোনো কিছু পরিচিত থাকলো, আপনি হয়তো দেখিয়ে দিলেন বা একটা কিছু, কিন্তু এখন কিন্তু এই জিনিসটা অনেক চেঞ্জেস আসছে।
এখন কিন্তু ভেরিফিকেশন হয়, আপনারও ভেরিফিকেশন হয়েছে। জি। তো প্রত্যেকটা জিনিস, আপনি একটা জব দেখাবেন, সেই জবে আপনি স্যালারি কোন ব্যাংকে যাচ্ছে, লাস্ট 6 মান্থসের স্যালারি স্টেটমেন্ট, স্যালারি পে স্লিপ, জি। 1 বছরের স্টেটমেন্ট বা পে স্লিপ, 1 বছর হয় না, পে স্লিপ দিলে 6 মাসের হয়। তো এই জিনিসগুলা কিন্তু ভেরিফিকেশনটা প্রপারলি কিন্তু এখন হয়। এইটা ভাবার কোনো কারণ নাই যে আমি ব্যাচেলর শেষ করেছি, এখন আমি জাস্ট আইডিয়ালি আমি টাইম ওয়েস্ট করছি, আমার ভিসা হয়ে যাবে, আমার সবকিছু হয়ে যাবে, ওই রকম কিন্তু আগের মতো নাই। খুব কেয়ারফুলি কিন্তু টাইমটা করতে হবে। উনি কিন্তু খুব সুন্দরভাবে টাইমটা কাজে লাগিয়েছে। ব্যাচেলর শেষ করার পরে উনি বসে না থেকে উনি পাবলিকেশনের কাজ করেছে, রিসার্চের কাজ করেছে, এরপরে জবে লাস্ট 2 ইয়ার্স উনি জব করছে, ওই জবের ডকুমেন্টস ছিল। তার মানে ওনার ওইভাবে কিন্তু গ্যাপটা কত সুন্দরভাবে উনি কাজে লাগিয়েছে, ওনার ক্যারিয়ারে যেটা হেল্পফুল। এবং ভিসা অফিসার কিন্তু এই জিনিসগুলোও দেখে যে আসলে এই ডিউরেশনটা কি করেছে একটা স্টুডেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। যাক, এটা বেশ ভালো, আপনার ওয়াইজলি আপনি টাইমটা ইউটিলাইজ করেছেন। আপু, আমি যদি একটা জিনিস একটু জানতে চাই যে আমাদের এখানে আমরা তো লাস্ট 6 ইয়ার্স হলো কাজ করি, বিভিন্ন দেশ নিয়ে, মোর দেন 10 কান্ট্রিজ নিয়ে কাজ করি, এর মধ্যে অস্ট্রেলিয়া অন্যতম। অনেক স্টুডেন্ট আমাদের রেফারেন্সে আসে যাদেরকে আমরা আগে প্রিভিয়াসলি কাজ করেছি, অনেকে হয়তো আমাদের ফেসবুকের অ্যাড দেখে আসে। আপনি আসলে আমাদের সম্পর্কে, ফ্লাইমি গ্লোবাল কনসালটেন্সি, আমাদের সম্পর্কে আপনি জানলেন কিভাবে এবং আমাদেরকে ফাইন্ড আউট করলেন কিভাবে? আসলে সত্যি বলতে মানে যখন থেকে আমি বাইরে পড়তে যাব, তারপরে মানে কান্ট্রি সিলেক্ট করলাম যে অস্ট্রেলিয়া, তারপরে আমি অনেকগুলো এজেন্সির সাথেই কথা বলেছি, এটা হলো অনেস্ট কথা। তারপরে একদিন আমরা বসুন্ধরা গেটে এখানে আসি, অ্যান্ড টু বি প্রিসাইসলি অনেস্ট যে আপনার এজেন্সি সম্পর্কে আমরা জেনেইছি সাইনবোর্ড দেখে, বসুন্ধরা গেটের সাইনবোর্ড দেখে, অ্যান্ড সাথে সাথে আপনাকে কল দিয়েছি, অ্যান্ড আপনি রিসিভ করেছিলেন। তখন আপনি বললেন যে আমি অফিসে আছি, আপনারা আসতে পারেন। আমি আমার বাবার সাথেই ছিলাম, তো তারপরে আসলাম। দেন আমরা আমাদের প্রেফারেন্স বলেছি, এরপর আপনি আমাদের হলো ইউনিভার্সিটি সাজেস্ট করেছেন। ওকে, তার মানে হলো আপনি অন্য কারো রেফারেন্সে না, আপনি প্রসেসিংটা স্টার্ট করার আগে আমাদের সম্পর্কে তেমন কোনো আইডিয়া ছিল না আসলে। ওকে, গ্রেট। আমাদের নর্মালি আমরা যেটা চেষ্টা করি, একটা স্টুডেন্টের যখন আমরা কাজ করি তখন কিন্তু আমাদের যতগুলা কনসালটেন্ট বা কাউন্সিলর এখানে আছে সবাই কিন্তু ট্রাই করে যে অ্যাপ্লিক্যান্টের সাথে, আই মিন স্টুডেন্ট যার ফাইলটা প্রসেস করা হচ্ছে, তার সাথে খুব ভালো একটা রিলেশন যেন বিল্ড আপ হয়। একটা সাপোর্টিভ যদি রিলেশন বা মিউচুয়াল রিলেশন যদি বিল্ড আপ না হয়, তাহলে কিন্তু আসলে দুই পক্ষ থেকে কোঅপারেশনটা থাকে না, রেসিপ্রোকাল হতে হয়। অ্যাবসলিউটলি। তো এই জিনিসটা দুই দিক থেকে, একটা ভিসা কিন্তু আসলে এমনি এমনিতে হয় না। যারা আপনারা আগামীতে কাজ করবেন বা যারা দেখছেন অনেকেই কাজ করেন, একটা ভিসা কিন্তু অনেক পরিশ্রমের ফসল। একটা স্টুডেন্টকে যেমন সাপোর্টিভ হতে হয়, যাদের মাধ্যমে কাজ করাচ্ছে, যেই কনসালটেন্সি ফার্মের মাধ্যমে কাজ করাচ্ছে, তাদেরও কিন্তু সেম ভাবে কিন্তু সাপোর্টিভ বা কোঅপারেটিভ হতে হয়। তো দুই দিক থেকে যখন সাপোর্টটা ভালোভাবে থাকে, তখনই কিন্তু একটা আউটকামটা ভালো হয়। তো সেই জায়গা থেকে আমরা ট্রাই করি যে একটা স্টুডেন্টের যখন কাজ করি, একটা ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট বা একটা কমফোর্ট জোন তৈরি করার জন্য। তো আপনার কাছে কি মনে হয়েছে যে আমাদের যারাই এখানে ইনভলভ ছিল আপনার ফাইলটাতে, তাদের সাপোর্ট কতটুকু ছিল? বা আপনি, এমন হয় না যে অনেক কমপ্লেইন কিন্তু অনেক স্টুডেন্টরা আমাদেরকে এসে দেয় যে অমুক কনসালটেন্সিতে আমরা গিয়েছি, ফোনে পাওয়া যায় না বা হেল্পফুল না, সাপোর্টিভ না, এই ধরনের কোনো প্রবলেমে আপনি পড়েছেন কিনা? এখানে একটা মজার বিষয় হলো, আপনাদেরই এই কনসালটেন্সির একটা স্টাফ, ওই ভাইয়াটার সাথে আমার ভালোই ছিল। উনি আমাকে নিজে বলেছে যে আমার ফাইলটা আপনি পার্সোনালি দেখছেন। তো এটা আমার জন্য খুবই প্লাস পয়েন্ট ছিল, অ্যান্ড ডেফিনেটলি আমি সেই রকম একটা এনভায়রনমেন্ট পেয়েছি জন্যই আপনার এখান থেকেই ফাইলটা করা। মানে কোন ইউনিভার্সিটিতে যাব, কি সিলেক্ট করব, টিউশন ফিজ, মানে সবকিছু কত হবে, কেমন হবে, সেগুলো সব
আপনি নিজে হাতে করেছেন। স্পেশালি কোন ব্যাংকে এফডিআর করলে ভালো হয় এটার পর্যন্ত সাজেশন আপনি দিয়েছেন। দেন আমি বলবো একরকম এটা একটা পারিবারিক সম্পর্কের মতো হয়ে গিয়েছে। অ্যান্ড আমি এইটাতে মানে এটা আমি সবসময় ইয়ে করি, সবাইকে বলি, সেটা হলো যে আপনাকে আমি যখনই নক দিয়েছি আমি তখনই আপনার থেকে রেসপন্স পেয়েছি। ইট ডাজন্ট ম্যাটার যে কটা বাজে বা সময়টা কি। ওকে, গ্রেট। এই জিনিসটা আমাদের জন্য অনেক বড় প্রাপ্তি আসলে, যে আসলে একটা স্টুডেন্ট যখন আমাদেরকে এইভাবে বলে যে যখনই সে আমাদেরকে রিচ আউট করার ট্রাই করেছে তখনই আমরা রেসপন্ড করেছি সাথে সাথে। এইটা আসলে এটা সবাই কনফিডেন্টলি, সব কনসালটেন্সি ফার্ম কিন্তু কনফিডেন্টলি বলতে পারে না যে না আমরা অন দ্য টাইম আমরা কিন্তু স্টুডেন্টকে কোঅপারেট করেছি। ঠিক আছে, তাহলে না এখানে আরেকটা বিষয় আমি একটু ইন্টারাপ্ট করলাম। অনেক কনসালটেন্সিতে হয় কি যে একটা টাইমিং থাকে 9টা থেকে 5টা, যে টাইমের বাইরে গিয়ে আর সাপোর্ট, কিন্তু আমি হয়তো বা একটা এসওপিটা লিখছি রাতে, রাইট, 9টার সময় ফর এক্সাম্পল, তখন হয়তো একটা প্রবলেম ফেস করলাম, এন্ড আমি ওই সময় আপনাকে বলেছি এন্ড আপনি সাথে সাথে রেসপন্স করেছেন। কারেক্ট। তো যাই হোক, আমাদের দিক থেকে আমি এটাই বলবো যে আসলে নট অনলি ফাইজা জহিন যিনি আজকে আমাদের সামনে বসে আছে ভিসা হাতে নিয়ে, প্রত্যেকটা স্টুডেন্টকে আমরা ট্রাই করি A to Z স্টেপ বাই স্টেপ গাইড করার জন্য, যাতে করে সে আসলে আমাদের কাছে কেন আসে, একটা স্টুডেন্ট একটা কনসালটেন্সি ফার্মে আসে কিন্তু তার এই সাপোর্ট গুলার জন্যই, স্টেপ বাই স্টেপ সে যেন আশ্বস্ত হতে পারে, একটা রিলায়েবিলিটি পায়। এই জিনিসটা গ্রো করার জন্যই কিন্তু আমরা প্রতিনিয়ত কাজ করি। তো আপনি যদি যারা দেখছে, অনেক স্টুডেন্ট আছে যারা খুব ওয়ারিড থাকে, খুব বেশি ব্যাংক নিয়ে অনেকের আছে, আমি এই জিনিসটা একটু মেনশন করি যে অনেকে আমাদের কাছে আসে যাদের ব্যাংক ফান্ড থাকে না, আমরা কিন্তু ওনার ক্ষেত্রে ব্যাংক ফান্ডও আমাদের মাধ্যমে করেছে, ব্যাংক থেকে আমরা অ্যারেঞ্জ করে দিয়েছি। ডকুমেন্টস ওনার দিক থেকে যতটুকু সম্ভব, ইনকাম সোর্স ডকুমেন্টস বলি বা আদার্স যেই ডকুমেন্টস, অনেক সাপোর্টেড ছিল উনি, এবং ওনার বাবা যিনি ছিলেন গার্ডিয়ান অনেক সাপোর্টিভ, আমাদেরকে হেল্প করেছে, অনেক সাপোর্ট দিয়েছে যখন যেটা চেয়েছি। এরপরেও আমাদের দিক থেকে যতটুকু লাগে আমরা ততটুকু কিন্তু সাপোর্ট দিয়েছি। তো সেই জায়গা থেকে যারা অনেক বেশি ওয়ারিড, এখন বাংলাদেশ যেহেতু লেভেল 3, অনেক ভালো ভালো ক্যান্ডিডেট আছে অস্ট্রেলিয়াতে যেতে চায়, বাট তারা লেভেল 3 হওয়ার কারণে কনফিডেন্স লেভেল অনেক লো হয়ে গেছে। হ্যাঁ, তো হয়তো ভয় পাচ্ছে যে আমি কি অফার পাবো কিনা, বা অনেকে একটা ড্রিম যে আমি একটা আনকন্ডিশনাল অফার যদি পেতাম। ওনার ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হলো উনি কিন্তু আনকন্ডিশনাল অফার পেয়েছে, এবং আনকন্ডিশনাল অফার পাওয়াতে যেটা হয়েছে ওনাকে জিএস ক্লিয়ার করতে হয়নি, কোন রকম জিএস ক্লিয়ারেন্স। যেমন আমরা স্টুডেন্টরা কিন্তু অনেক বেশি ওয়ারিড থাকে যে আমার জিএস ক্লিয়ারেন্সটা বা অ্যাপ্রুভালটা হবে কিনা, টাইমলি হচ্ছে কিনা। জিএস ক্লিয়ারেন্স ডিলে হওয়ার কারণে অনেক সময় কিন্তু সেমেস্টার কিন্তু ডিলে হয়ে যায়, হ্যাঁ, ডেফার্ড হয়ে যায়। তো সেইটা কিন্তু হয়নি। অফার লেটার পাওয়ার পরে যেহেতু উনি আনকন্ডিশনাল অফার পেয়েছে, ডিরেক্টলি কিন্তু উনি পেমেন্টে চলে গিয়েছে, তো ডিরেক্টলি পেমেন্ট করেছে। এরপরে আমরা ভিসা লজমেন্টে যাই। এরপরে কতদিনের মধ্যে আপনি ভিসা পেয়েছেন? আমার উইদিন 9 ডেজ, অনলি 9 ডেজের মধ্যে উনি কিন্তু ভিসা সিকিউর করেছে। তো যারাই ফিউচারে চিন্তা করছে অস্ট্রেলিয়া যাবে, তাদের উদ্দেশ্যে যদি আপনি কিছু বলেন, বা আমাদের ওভারঅল আমাদের কনসালটেন্সি ফার্ম নিয়ে যদি কিছু বলতে থাকেন, আপনার ফাইনাল রিমার্কসটা যদি আপনি। আমি বলবো যে সেটা লেভেল 3 হোক, অস্ট্রেলিয়া লেভেল 3 হোক অথবা 1 হোক, এটা ডাজন্ট ম্যাটার, যদি নিজের সব ডকুমেন্টস ঠিকঠাক থাকে। এন্ড অনেক স্টুডেন্ট যে ভুলটা করে সেটা হলো মানে ভাবে যে গ্রাজুয়েশন কমপ্লিটের পরে গিয়ে আমি আইএলটিএসটা দেই হেলে দুলে, তারপরে কনসালটেন্সিটা তারপরে সিলেক্ট করি। এখন আমার প্লাস পয়েন্ট ছিল যে আমার পাবলিকেশন ছিল এন্ড আমি জব করেছি। তো সবার তো সেটা, সবাই পাবলিকেশনটাকে অনেক বেশি ভালোভাবে দেখে বিদেশি ইউনিভার্সিটিরা, কারণ আমার অনেক ভালো পাবলিশারের সাথে পাবলিকেশন যেহেতু, তো সবার এটা হয় না। কিন্তু আমি বলবো যাদের ড্রিম বাইরে পড়তে যাওয়া, প্রথম কথা হলো প্রথম থেকেই সিজিপিএটা মেনটেন করতে হবে, স্পেশালি আপনি যেটা বললেন আনকন্ডিশনাল অফার লেটারের জন্য। এন্ড
ফ্রম 9th or 10th সেমিস্টার থেকেই ভালো একটা মানে এডুকেশনাল কনসালটেন্সির সাথে কানেক্টেড হওয়ার জন্য, Okay. যে ভাইয়া এখন আমার সিজিপিএ এরকম আর 2 সেমিস্টার পরে আর একটু বাড়বে বা এরকম কিছু, যাতে মানে আগে থেকে একটা আগে- সরি আমি একটু জি, জি, ইন্টারাপ্ট জি। করছি, যে আগে থেকে একটা গাইডলাইন নেওয়া, যে আসলে নিজেকে রেডি করা। নিজেকে রেডি করা। রাইট, আর খুব ভালো পয়েন্ট। হ্যাঁ, তারপরে অনেকে ভাবে যে ব্যাচেলরটা শেষ করে আমরা তারপরে IELTS হয়তো আস্তে ধীরে করব, হ্যাঁ, ওটা- তখনই কিন্তু স্টাডি গ্যাপটা হয়ে যায়। স্টাডি গ্যাপটা তখনই হয়, Right, কিন্তু right. স্টাডি গ্যাপটা আমি যেহেতু স্টাডি গ্যাপ আমার ছিল সেহেতু আমি বলতে পারি, যদিও আমি আইডল ছিলাম না, আমি কাজ করেছি, কিন্তু তারপরেও হয় কি যে আমরা একটা যখন ফ্লোতে থাকি তখন আমাদের যে পড়ালেখার ধরনটা, পরে যে যদি ভাবি যে না আইএলটিএসটা দিব, তখন আমাদের হয় কি একটা 6 মাসের টাইম নিয়ে নেই, কিন্তু ওই 6 মাসেও 6.5 মানুষের আসে না, কিন্তু ওটা যদি ওই মানে যখন ভার্সিটি চলাকালীন যদি কেউ দেয় এন্ড কোন একটা কমফোর্টেবলি প্রিপারেশনটা নিতে না পারে, এডুকেশনাল কনসালটেন্সির একটা গাইডলাইন থাকে, রাইট। তখনটা হবে কি মানে এখান থেকে তারা একটা পুশ পাবে যে আপু আপনাদের তো সেমিস্টারটা শেষ হয়ে যাচ্ছে, আপনি কিন্তু আইএলটিএসটা দেন, এরকম একটা মানে বিষয় থাকবে। এন্ড আর গাইডলাইন কিন্তু সব এজেন্সি থেকে বা কনসালটেন্সি থেকে নিলে হবে না, আসলে একেবারে রাইট কনসালটেন্সি ফার্ম এটা, থেকে নিতে হ্যাঁ, হবে, হ্যাঁ। তার মানে ফ্লাইমি গ্লোবাল থেকে নিতে হবে। এক্স্যাক্টলি আচ্ছা, তো এটা নিলে হবে কি তখন ওই পড়ার ফ্লোতে আইএলটিএস এর রেজাল্টটাও ভালো হয়। অনেকে কিন্তু আইএলটিএস একবারে ক্লিয়ার করতে পারে না, 6.5 ও তুলতে পারে কারণ না, তখন একটা প্রেসার কাজ করে, তো যে না আমার গ্রাজুয়েশনটা কমপ্লিট করলেই নেক্সট ডেস্টিনেশন এটা হবে। কারেক্ট। এন্ড আমি বলবো অবশ্যই ভাইয়ার সাথে কাজ করে যেহেতু আমি অনেক কমফোর্টেবল ফিল করেছি, এন্ড তার গাইডলাইন স্পেশালি এসওপি লেখা, দেন এগুলো যদি একটা স্টুডেন্ট ওই ভার্সিটির লাস্টের দিক থেকেই একটা ভালো Preparationটা নিতে পারে, হ্যাঁ। প্রিপারেশনটা নেয়, অনেক ভালো হয়। এন্ড জিএস এর যে কোশ্চেন গুলো থাকে, আমার জিএস ক্লিয়ার করতে হয়নি, বাট ভিসাতে তো 4টা আনসার দিতে হয়, রাইট। তো ওইটা ভালোভাবে ভাই আমাকে বারবার বলেছে যে এখানে 1000 ওয়ার্ডের ভিতরে এন্ড আরেকটু মডিফাই করতে। কারেক্ট। এইটা আসলে সবাই তো পার্সোনালি দেখে না, বেশিরভাগ স্টুডেন্টেরই আমরা কিন্তু এখন লেভেল 3 হওয়ার পরে ফেসবুকে দেখি যে রিজনটা দিচ্ছে স্টুডেন্ট জিএস মানে জেনুইন স্টুডেন্ট না, রাইট। তো ওই 4টা কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অ্যাবসলিউটলি আপনাকে কিন্তু আসলে যে জিএস এর যে 4টা কোশ্চেন থাকে এটা কিন্তু ডিফাইন করে যে আসলে আপনি কি জেনুইন স্টুডেন্ট নাকি, আপনাকে এমন ভাবে তুলে ধরতে হবে এবং উইথ এভিডেন্স কিসের মাধ্যমে, আপনি কিন্তু এখানে ডকুমেন্টস অ্যাটাচ করতে পারবেন না, বাট আপনার লেখার মাধ্যমে আপনার কন্টেন্টের মাধ্যমে যেটা আপনি লিখছেন এটা দিয়ে আপনাকে বোঝাতে হবে যে কতটুকু জেনুইন এন্ড আমি ওই স্পেসিফিক ইউনিভার্সিটি সম্পর্কে কতটুকু জানি, অ্যাবসলিউটলি এই সাবজেক্টটা সম্পর্কে কতটুকু জানেন, এবং নট অনলি দ্যাট যে এই সাবজেক্টে এত টাকা খরচ করে ভিসা অফিসার কিন্তু এইটাও দেখে যে আপনি দেখেন অস্ট্রেলিয়া তো এক্সপেন্সিভ, আপনি বাংলাদেশের মতো একটা দেশ থেকে অস্ট্রেলিয়াতে যাচ্ছেন, ওইখানে যাওয়ার পরে এত টাকা খরচ করে পড়াশোনা করবেন, তো ওখান থেকে পড়াশোনা শেষ করার পরে আপনার আরওআইটা কি, রিটার্ন অন ইনভেস্টমেন্টটা কি, এইটা যদি আপনি প্রপারলি এক্সপ্লেইন করতে না পারেন তখন কিন্তু ভিসা অফিসার আসলে মানে কনভিন্স হবে না। বাংলাদেশের সাথে টাইটা কোথায়, অ্যাবসলিউটলি আপনার ফ্যামিলি টাইটা কতটুকু, আপনি ফিরে আসবেন কি পড়াশোনার পরে, ইয়েস। এন্ড সবথেকে বড় কথা আরেকটা ভুল যেখানে স্টুডেন্টরা করে, লাইক একটা সাবজেক্টে অনার্স কমপ্লিট করলো, ভাবলো যে আইটির অনেক ডিমান্ড, মাস্টার্স আইটি সুইচ করা, এটা খুবই মানে ভিসা অফিসারদেরও চোখে লাগে, এন্ড এটার জন্য ভিসা রিজেক্ট হওয়ারও। না অ্যাবসলিউটলি আমার কাছে গতকালকে একটা স্টুডেন্ট আসছে, আমি নাম না বলি, উনি পড়াশোনা করেছেন প্রবাবলি সায়েন্সের কোনো একটা সাবজেক্টে, বাট উনি হঠাৎ করে উনি চাচ্ছেন যে নার্সিং এ যাবে, যেহেতু ডিমান্ড, হ্যাঁ ব্যাচেলর করেছে একটাতে, কিন্তু হঠাৎ করে উনি বলছে নার্সিং এ যাবে যেহেতু পিআর লিস্টেড কোর্স। আমাকে শুধু পিআর লিস্টেড কোর্স দেখলেই হবে না, আমাকে দেখতে হবে যে আমার প্রোফাইলটার অ্যালাইনমেন্ট ঠিক আছে কিনা। আমি ব্যাচেলর করেছি একটা সাবজেক্টে, আমি হুট করে 360 ডিগ্রি ঘুরাই ফেললাম, আমি চলে যাচ্ছি অন্য একটা সাবজেক্টে, তো মানে এটা তো একটা ভিসা অফিসার তো ডাউট করবে, খুব স্বাভাবিক, খুবই মানে অবভিয়াস হয়ে যায় বিষয়টা, ঠিক না, একেবারে ক্লিয়ার যে পিআর এর জন্যই যাচ্ছে, আপনি কি চাচ্ছেন আসলে। যদিও আসলে কি মানে আমার যেটা মনে হয় যে আসলে ভিসা অফিসার আসলে জানে যে বাংলাদেশ থেকে যারা যায়
বাংলাদেশ থেকে স্পেশালি অস্ট্রেলিয়া যারা যাচ্ছে তারা আসলে ওইখান থেকে আসতে চাইবে না খুব সহজে, এটা ভিসা অফিসার কিন্তু জানে। বাট তারপরেও আমি বলবো এমন ভাবে নিজেকে প্রেজেন্ট করা, এমন ভাবে জিনিসগুলা তুলে ধরা যে না, আমি কিন্তু যথেষ্ট লজিক্যাল রিজনস কিন্তু আছে যে আমি পড়াশোনা শেষ করে আমার হোম কান্ট্রিতে আমি ব্যাক করব। এই জন্য ভাইয়া আমি বলবো স্টুডেন্টদের প্রথম থেকেই গাইডলাইনের সাথে থাকতে হবে, যেটা আমি মেনশন করলাম যে 10 সেমিস্টার অথবা 11 সেমিস্টার থেকে যদি কোনো একটা ভালো কনসালটেন্সির সাথে যদি কানেক্টেড থাকে তাহলে ওদের জন্যই ভালো হবে। প্রপার একটা গাইডলাইন স্পেশালি তখন আমাদের যেটা হয় যে আমার স্পন্সর যেহেতু আমার বাবা, তো আমার ফরচুনেটলি বাবার ব্যাংক স্টেটমেন্টটা মানে ভালো ছিল, এটা কেপেবল, ভালো ছিল, কিন্তু সবার ফ্যামিলিতে সেটা থাকে না। কিন্তু একটা স্টুডেন্ট যদি 6 মাস ওটা মেইনটেইন করতে পারে আগে থেকেই যদি হয়, এন্ড এইসব জিনিস না মানে আমরা জানবো না, এটা একটা যারা এক্সপেরিয়েন্স এবং যারা এই ফাইলগুলো নিয়ে কাজ করে তারাই বলতে পারবে। অ্যাবসলিউটলি, তো এই জিনিসগুলোই আমি বলবো যে জানার জন্য হলেও মানে প্রথম থেকেই একটা ভালো এডুকেশনাল কনসালটেন্সির সাথে। ওকে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাঙ্কস ফর ওয়াচিং। যারাই আমি বলবো যে আমরা অ্যাটলিস্ট যাদের প্রোফাইলটা ভালো, নিশ্চয়ই যাদের একটু স্ট্রাগলিং প্রোফাইল, এরকম ভিসাও আমাদের আছে। আমরা আরেকটা স্টোরি হয়তো আমরা নিয়ে হাজির হব নেক্সট কোনো একদিন। বাট আজকে আমরা ট্রাই করেছি যারা খুব ভালো, কোনো ধরনের রিস্ক নিতে চায় না। আছে না অনেকেই যে না আমার প্রোফাইলটা ভালো, আমার এভরিথিং ইজ ফাইন, মানে ওয়াই শুড আই টেক রিস্ক, না এরকম অনেকেই কিন্তু থাকে যে না আমি রিস্ক কেন নিব, আমি 100তে 100 ভিসা চাই। স্পেশালি যাদের ফাইনান্সিয়াল প্রবলেমটা নাই, আসলে বাজেটটা একটু ভালো, প্রোফাইলটা ভালো, সবকিছু মিলিয়ে না। রিসেন্টলি যেহেতু আমার যেহেতু ফ্লাইট আর 2 দিন পরেই, তো যার কারণে আমি অনেক স্টুডেন্টের সাথে কথা বলেছি। রিসেন্টলি একটা আপুর সাথে আমার কথা হয়েছে, উনিও ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার। তো ওনাকে আমি তখন জিজ্ঞেস করলাম যে আপু ওখানে কি গ্রেড মেইনটেইন করা অনেক টাফ কিনা। তো স্বাভাবিকভাবে উনি তো পিআর এর জন্য গিয়েছে, এন্ড উনি হাজবেন্ড বাচ্চা নিয়ে গিয়েছে। তো আমাকে বলছে যে আমি আসলে 1 সেমিস্টার ওখানে ছিলাম ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে, তারপর আমি কলেজে শিফট করেছি, যেটা করে বেসিক্যালি স্টুডেন্টরা। তখন আমাকে বলছে যে অ্যাকচুয়ালি আমি 1 সেমিস্টার ওয়েস্টার্ন অস্ট্রেলিয়াতে পড়ে, আমি এটা মেনশন করছি কারণ যাদের ইচ্ছা গ্রুপ 8-এ পড়ার, তো আপুটা বললো যে অ্যাকচুয়ালি ওদের পড়ার মানটাই অন্যরকম। অ্যাবসলিউটলি, এত টাকা খরচ করে আর ওভারঅল র‍্যাঙ্কিং, এটা অবশ্যই ম্যাটার না করলে তো গ্লোবালি র‍্যাঙ্কড একটা ইউনিভার্সিটি, তো এইখানে শুধু র‍্যাঙ্কড না, প্রবাবলি উইদিন 100। তো এইরকম যদি একটা ইউনিভার্সিটি হয়, তো এইটাতে পড়াশোনার কোয়ালিটি বা ডেলিভারি এগুলা কিন্তু একটু এক্সেপশনাল হবে, খুবই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। তো যাই হোক, যারা আমি বলবো রিস্ক নিতে চান না, প্রোফাইলটা খুবই ভালো, বাজেটটা একটু ভালো, তারা গ্রুপ 8-এ ট্রাই করতে পারেন। স্পেশালি ইউনিভার্সিটি অফ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া, আপনি পিআর এর পয়েন্টটাও পাবেন, সিকিউর করতে পাবেন, রাইট, সেটাও পাচ্ছেন। এখানে আমি আরেকটু বলতে চাই, যেহেতু পার্থ, সিডনি, মেলবোর্ন হলো ওখানে বা ব্রিসবেন বড় সিটিগুলোতে অ্যাকোমোডেশন প্রবলেমটা হয় না, সেখানে আপনি আমাকে হেল্প করেছেন একটা আপুর সাথে কানেক্ট করিয়ে দিয়ে। তো অবশ্যই ওখানে নিশ্চয়ই আপনার আরো স্টুডেন্ট আছে জন্য ডেফিনেটলি আপনি যাওয়ার পরে, ওইখানে যাওয়ার পরেও যে কোনো ধরনের প্রবলেম আপনি ফেস করবেন, আপনি আপনার বাসায় তো ডেফিনেটলি কথা বলবেন, বাট আমি বলবো এট দ্য সেম টাইম আমাকে কানেক্ট রাখবেন, আমাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের অনেক স্টুডেন্টস যারা পার্থে আছে তাদের সাথে আমরা উইল ট্রাই টু কানেক্ট ইউ, যাতে করে আপনার নেটওয়ার্কটা বিল্ড আপ করতে পারেন, আপনার কোনো ধরনের ওইখানে নিজেকে অ্যাডজাস্ট করতে যেন প্রবলেমটা না হয়। আমরা এটা কিন্তু সব স্টুডেন্টদের ক্ষেত্রে এই ট্রাইটা করি। তো যাই হোক, থ্যাংক ইউ আজকে এখানে আসার জন্য এবং অনেকক্ষণ সময় দিয়েছেন। আপনারা যারা অস্ট্রেলিয়া নিয়ে চিন্তা করছেন, ফিউচারে নেক্সট ইনটেক গুলাতে অস্ট্রেলিয়াতে যেতে চাচ্ছেন, এখনো হয়তো বুঝে উঠতে পারছেন না যে আসলে কি করবেন, কিভাবে প্রিপারেশনটা নেবেন, কোথা থেকে শুরু করবেন, অনেকেই কিন্তু কনফিউজ থাকে। তো আমি বলবো যে আমাদের কোন ইউনিভার্সিটি, কোন সাবজেক্ট আপনার জন্য ভালো হবে, ভিসা রেশিও ভালো হবে, এই সকল জিনিস নিয়ে আপনার যদি কোনো কোয়ারিজ থাকে, প্লিজ ডু কন্ট্যাক্ট উইথ আস। আমাদের নিচে নাম্বার দেওয়া আছে, আমাদের অফিসে চলে আসতে পারেন, আপনি আমাদের সাথে ফ্রি কনসালটেশন নিতে পারেন।
এরপরে হয়তো কোনো একদিন আপনি ভিজিট করলেন আমাদেরকে। থ্যাংক ইউ আচ্ছা ভাইয়া, এখানে আমি আরেকটু সরি আমি ওকে 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 রিসেন্টলি আমি একটা আঙ্কেলের সাথে কথা বলেছি, মানে পরিচয় হলো একটা মার্কেটে গিয়ে, শপিং মলে গিয়ে। তো ওই আঙ্কেল কিন্তু একটা কথা মেনশন করেছে যে মানুষ ফাইল ওপেনিং এজেন্সি গুলো ফাইল ওপেনিং চার্জেস নেয়। তো আমাকে জিজ্ঞেস করেছে যে আমার এগুলো লেগেছে কিনা, তো আমি বললাম যে না, আমার ফাইল ওপেনিং কোনো চার্জ লাগে। ওকে, তার মানে হলো যিনি আমাদের সামনে উনি পয়েন্টটা রেইজ করেছে আসলে যে ওনার ওভারঅল প্রসেসিং এ আমাদের কোনো ফাইল ওপেনিং চার্জ নেই, পাশাপাশি আফটার ভিসা আমরা কোনো সার্ভিস চার্জ নেই না, কমপ্লিটলি ফ্রি অফ কস্টে আমরা স্টুডেন্ট ভিসা প্রসেস করে থাকি। অস্ট্রেলিয়ার ক্ষেত্রে আমরা সব স্টুডেন্টের ক্ষেত্রেই আমরা আসলে এভাবে প্রসেস করি। আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের সাথে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।